আচ্ছা, এখন আমরা যেই ইয়াটা দেখছিলাম এই কনটেক্সট ফ্রি গ্রামারে, দেখেন আমাদের যে টাইপটা ছিল সেটা কী ছিল, একটা বেসিক টাইপ, আরেকটা হলো ওটার কনজাংশন, অর্থাৎ সেটা নর্মাল, ইন্টিজার, ফ্লোট, এই টাইপের ভেরিয়েবলও সে অ্যাকসেপ্ট করতে পারতো, অথবা সে অ্যারে টাইপের যে জিনিসগুলো সেগুলোকেও সে জেনারেট করতে পারতো। আচ্ছা, আমাদের টাইপ কিন্তু আরেক ধরনের হয়, যেটা হলো আমার রেকর্ড টাইপ। সেটা নিয়ে কিন্তু আমরা এখনও সেইটার উইথ বের করা শিখিনি এবং সেটার অফসেট বের করা শিখিনি। আমরা এখানে যে অফসেট ক্যালকুলেশনগুলো দেখলাম সেটা কি একটা নর্মাল ভেরিয়েবল বা একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, সেগুলোর জন্য আমরা এই জিনিসগুলো দেখছি। উইথ তো আমরা ওই নর্মাল ভেরিয়েবলের জন্য দেখছি, আর কি অ্যারে টাইপের ভেরিয়েবলের জন্য কিন্তু আমরা দেখছি, রেকর্ড টাইপের জিনিসের জন্য আমরা দেখিনি। তাহলে আমরা এখন একটু সেটা দেখি। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হলো আমার নর্মাল ইন্টিজার টাইপের ভেরিয়েবল, একটা হলো একটা রেকর্ড টাইপের ভেরিয়েবল P1, আরেকটা হচ্ছে একটা নর্মাল ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো রেকর্ড টাইপের যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে দেখেন আবার দুইটা ডিক্লারেশন আছে বা দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো নর্মাল ইন্টিজার টাইপের, একটা হলো একটা ফ্লোটের অ্যারে টাইপের। আচ্ছা, আমি আমি যদি বলি রেকর্ডের উইথটা কত, মানে রেকর্ডের উইথ কীভাবে বের করব, যে কী পরিমাণ সে জায়গা নেয়, দেখেন এইখানে হলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্ট যে পরিমাণ জায়গা নেয় সেগুলো জাস্ট সামেশন করবো। যেমন এখানে কি দুইটা ডিক্লারেশন আছে, ইন্টিজারে কতটুকু জায়গা নেয়, ইন্টিজারে জায়গা নেয় হলো 4 বাইট, আর এখানে কি একটা ফ্লোট অ্যারে আছে যেটার সাইজ হচ্ছে 5, তাহলে এইটা কত বাইট জায়গা নেয়, এটা হলো 5 × 8। অ্যারে ফ্লোট যেহেতু 8 বাইট জায়গা নেয়, তাহলে এটা নেয় হলো টোটাল 40 বাইট। তাহলে ইন টোটাল কত বাইট জায়গা নেয়, ইন টোটাল নেয় কিন্তু 44 বাইট। ইন টোটাল সে জায়গা নেয় হলো 44 বাইট। তাহলে আমাদের এইখানে যে P1 ভেরিয়েবলটা আছে, তাহলে সেইটার করসপন্ডিং আমি কত বাইট জায়গা নিতে পারি, সেটার করসপন্ডিং আমার যে জায়গাটা সেটা হলো 44 বাইট। অর্থাৎ P1 এর উইথ, এই রেকর্ড টাইপের জিনিসের উইথ হচ্ছে 44 বাইট। আর এইটার কত, এটা হলো আবার এগেইন 4 বাইট। ঠিক আছে, তাহলে রেকর্ডের আমরা উইথ কীভাবে বের করি, ইন্ডিভিজুয়াল আমার এলিমেন্টগুলোর যেগুলো উইথ সেগুলো আমরা জাস্ট যোগ করে দিব, তাহলেই হলো আমার রেকর্ডের যে উইথ, অর্থাৎ রেকর্ড মেমোরি থেকে যেটুকু জায়গা নিবে সেটা আমরা পেয়ে যাই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন রেকর্ডের মধ্যে যেহেতু ডিক্লারেশন আছে, তাহলে বুঝতেই পারতেছেন এগুলারও কিন্তু একটা করে অফসেট থাকবে, তাই না? তার আগে একটা জিনিস দেখেন, এইখানে আমি যেই ইয়াটা লিখছি, এইখানে যে কোডটা লিখছি, এখানে টোটাল কয়টা স্কোপ আছে, এখানে কিন্তু টোটাল 2টা স্কোপ আছে। একটা স্কোপ হইলো আমার এই রেকর্ডের বাইরের যে পোর্শনটা, অর্থাৎ ওই স্কোপের মধ্যে আমার ইন্টিজার এ আছে, P1টা আছে, আর ইন্টিজার সিটা আছে। ঠিক আছে, একটা স্কোপের মধ্যে কিন্তু আমার এগুলা জিনিস আছে, ইন্টিজার এ, P1 নামটা আছে, আর ইন্টিজার সিটা আছে। আরেকটা স্কোপ কোনটা, আরেকটা স্কোপ হলো আমার কার্লি ব্রেসের ভিতরের স্কোপটা। সেই স্কোপের মধ্যে কে কে আছে, সেই স্কোপের মধ্যে আমার এই যে এ আছে আর বি অ্যারেটা আছে, এইটা আছে আর এইটা আছে। তাহলে এইখানে কিন্তু আমার দুইটা স্কোপ, তাহলে বুঝতে পারতেছেন এখানে কিন্তু আমার দুইটা সিম্বল টেবিল হবে, এখানে কিন্তু আমার দুইটা সিম্বল টেবিল আসবে। আচ্ছা, এখন দেখেন প্রথম সিম্বল টেবিল কথা চিন্তা করেন, যেটা আমি বলতেছি যে আউটার যে আউটার যে স্কোপটা, অর্থাৎ এইটা P1 আর এইটার একটু আমরা অবস্থাগুলো দেখি। দেখেন আপনার যদি মনে থাকে আমরা সিম্বল টেবিলে কী ইনসার্ট করতেছিলাম, আমরা আইডির নামটা ইনসার্ট করতেছিলাম, টাইপটা ইনসার্ট করতেছিলাম, আর অফসেটটা ইনসার্ট করতেছিলাম। তাহলে যেহেতু এখানে দুইটা সিম্বল টেবিল ক্রিয়েট হবে, ঠিক আছে, আমরা যখন এইভাবে ডিক্লারেশন করব বুঝতেই পারতেছেন দুইটা সিম্বল টেবিল ক্রিয়েট হবে, তাহলে আমাদের ওগুলার করসপন্ডিং কিন্তু অফসেটগুলা, তারপর নামগুলা আর টাইপগুলোকে সেভ করতে হবে আমাদের যে সিমেট্রিক রুল অনুযায়ী, সেই অনুযায়ী। তাহলে দেখেন এখানে এটার নাম কি, আমি যদি এক এক করে আসি, প্রথম সিম্বল টেবিলে এটার নাম হচ্ছে এ, তাই না? এটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আর এটার অফসেট কি, এটার অফসেট কিন্তু 0 একদম শুরুতে। তাহলে মেমোরির যেখানেই লোড হোক সেখান থেকেই আমার এটা শুরু হবে, ওই জন্য রিলেটিভ পজিশন হলো 0। আচ্ছা, এই রেকর্ডটার অফসেট কত বুঝতে পারতেছেন, এটা যদি 0 হয়, মানে এটার অফসেট যদি 0 হয় আর এটা জায়গা নিচ্ছে কত, 4 বাইট, তাহলে আমার P1 এর অফসেট কিন্তু হবে, P1 এর অফসেট হবে, এটা কিন্তু 4 থেকে শুরু হবে, রাইট? P1 এর অফসেট কিন্তু হবে 4 থেকে শুরু, অর্থাৎ আমার 0 থেকে 3 থাকবে হলো এই 4 নাম্বার লোকেশনে এটা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, দেন সি এর অফসেট কত হবে, সি এর অফসেটের জন্য আমি কী করতে হবে, আমার আগেকার অফসেট কত ছিল 4, তার সাথে হলো P1 যে পরিমাণ জায়গা নেয়, P1 কতটুকু জায়গা নেয়, P1 জায়গা নিচ্ছে হলো 4 আর এখানে 40, তাহলে 44 বাইট জায়গা নিচ্ছে। তাহলে সি এর অফসেট কত হবে, 4 + 44, তাহলে সিটা হলো নর্মাল ইন্টিজার, আর এটার অফসেট তাহলে কত হলো 48। আশা করি এটা বুঝতে পারছেন যে সি এর অফসেট 48 মানে কি, যে সি এর রিলেটিভ পজিশন
বেস অ্যাড্রেস থেকে 48। আচ্ছা, আর এটা কিন্তু এমনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। দেখেন আমার এই ইন্টিজারটা হলো 4 বাইট, এই টোটাল রেকর্ডটা কত 44 বাইট, রাইট? 4 আর 40 44, তাহলে সি এর উপরে টোটাল কত বাইট আছে 4 আর 44, তাহলে 48 বাইট। তাহলে দেখেন আমরা ওইটাই কিন্তু লিখছি, অফসেটটা হলো 48 বাইট। আচ্ছা, এগেইন দেখেন আবার কি ভিতরে কিন্তু আমার আরেকটা সিম্বল টেবিল তৈরি হবে, তাই না? তার মানে কিন্তু আমার কিন্তু আবার ভিতরের মধ্যেও অফসেট লাগবে, ভিতরের মধ্যে নাম লাগবে, টাইপ লাগবে, আবার অফসেটগুলো লাগবে। সিম্বল টেবিলে যেহেতু আমরা 3টা ইনফরমেশন করতেছি, তাহলে এই রেকর্ডের ভিতরের যে অফসেট, সেই অফসেটটা কার রিলেটিভ পজিশনে হলো এই রেকর্ডের এই পোর্শনটা যেইখানে মেমোরিতে লোড হবে সেইটার সাপেক্ষে, ঠিক আছে? তাহলে রেকর্ডের যেগুলো ভেরিয়েবল আছে সেগুলোর অফসেট বলতে কি বোঝায়? সেগুলোর অফসেট হচ্ছে রেকর্ড টাইপের জিনিসটা যেখানে লোড হবে সেইখান থেকে, মানে অর্থাৎ এই যে এই কার্লি ব্রেসের ভিতরে এই পোর্শনটা মেমোরিতে যেখানে লোড হবে সেইখান থেকে আমার এটা কতটা দূরে আছে। তার মানে দেখেন এইখানেও এটা অফসেট কত, এইখানেও এর অফসেট কিন্তু 0, যেহেতু তাদের সিম্বল টেবিল আলাদা, ঠিক আছে? এটা কিন্তু এক করা যাবে না, যেহেতু তাদের স্কোপ আলাদা, তার মানে তাদের সিম্বল টেবিলও আলাদা। তাহলে আমার এই যেটা 2 নাম্বার সিম্বল টেবিল, এখানেও কিন্তু আমার এ ভেরিয়েবল থাকবে, ইন্টিজার থাকবে, বাট এখানকার অফসেটটা 0। এই 0টা কাকে মিন করতেছে? এই 0টা মিন করতেছে হলো এর রেকর্ডের একদম শুরুতেই আছে, রিলেটিভ ডিস্টেন্স, রেকর্ড যেখানে শুরু হবে বা রেকর্ড যেখানে লোড হবে সেইখান থেকে 0 ডিস্টেন্সে আছে। আচ্ছা, দেন বি এর অফসেটটা কত হবে? বি এর অফসেটটা হবে আমার আগেরটা যেখানে শেষ হয়েছে, আগের অফসেট প্লাস এইটুকের জায়গা, রাইট? আগের অফসেট ছিল 0 প্লাস এ কতটুকু জায়গা নেয়, 4 বাইট জায়গা নেয়, তাহলে বি এর অফসেট হবে, এটা যেহেতু একটা অ্যারে আমি এইভাবে লিখলাম, ফ্লোট অ্যারে এইভাবে লিখলাম টাইপটা, আর আর এটার কি হবে, আর এটার অফসেটটা কত হবে? এটার অফসেট হবে 4 কীভাবে আসলো? 0 প্লাস এ কতটুকু জায়গা নেয়, 4 বাইট জায়গা নেয়, তাহলে 4। আচ্ছা, তাহলে এ যেহেতু 4 বাইট জায়গা নেয়, তাহলে এটার হলো অফসেটটা হলো 4। আচ্ছা, নেক্সট যদি কোনো ভেরিয়েবল আসে সেটার অফসেট কত হইতো? ধরলাম যে এখানে একটা সি নামে একটা ভেরিয়েবল আছে, সি ভেরিয়েবল অফসেট কত হইতো? এখানে সি ইন্টিজার, দেখেন আগেকার অফসেট সি এর আগ পর্যন্ত অফসেট কত ছিল? বি এর অফসেট ছিল 4, তাই না? অর্থাৎ বি শুরু হইতো 4 নাম্বার ডিস্টেন্স দূর থেকে, প্লাস বি এর সাইজ কত? বি এর সাইজ হইল 5 × 8, তাহলে কত? 40, আর এখানে 4 আসলে কত? 44। তাহলে দেখেন এইখানে সি এর অফসেট কিন্তু হইতো আমার 44, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন নেক্সট যে ভেরিয়েবলটা আসতো, এরপরও যদি কোনো ভেরিয়েবলটা আসতো সেটার অফসেট কত? সেটার অফসেট কিন্তু আমার হইতো কত? 44 প্লাস সি যতটুকু জায়গা নেয়, সি কতটুকু জায়গা নেয় আমার 4 বাইট, তাহলে নেক্সট যদি কোনো ভেরিয়েবল আসতো সেটার কিন্তু অফসেট হইতো 48, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমি যেহেতু এখানে নতুন একটা ভেরিয়েবল আনছি সি, এখন এইটার টোটাল সাইজ কত হয়েছে? এখন এইটা টোটাল সাইজ কত হয়েছে দেখেন তো, 4 প্লাস 40 প্লাস 4, তাহলে কত? 48, ঠিক আছে? এটার তাহলে টোটাল সাইজ হলো 48 বাইট, টোটাল সাইজ হলো 48 বাইট। এখন একটু এইটার দিকে তাকান তো, এটাও কি 48ই বলতেছে না? এটা ছিল আমার অফসেটের ভ্যালু, তার মানে আমি কি এটা বলতে পারি যে আমার একটা রেকর্ড টাইপের উইডথ হবে, আমার একটা রেকর্ড টাইপের, আমার রেকর্ডের উইডথ হবে ওই রেকর্ডের ভিতরে যে অফসেট ভেরিয়েবলটা আছে সেইটার সমান? দেখেন আপনাদের যদি মনে থাকে, একটা অফসেট ভেরিয়েবল যখন আপডেট হয় তখন কিন্তু ওটা পয়েন্ট করে যে নেক্সট ভেরিয়েবলটা যেখান থেকে শুরু হবে বা যেই অফসেটে শুরু হবে সেইটা কিন্তু সে পয়েন্ট করে থাকে। দেখেন একটু উপরে যান, এই যে আমরা এইখানে দেখেন ডিক্লিয়ারেশনের পর, একটা ডিক্লিয়ারেশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অফসেটটাকে আপডেট করে দিচ্ছি। তাহলে অফসেটটা যখন এই যে আপডেট হচ্ছে, এই অফসেটটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই অফসেটটা রিপ্রেজেন্ট করতেছে যে এইটার পরে যদি কেউ আসে সেইটা কোথা থেকে শুরু হবে, ঠিক আছে? যেমন এখানে যখন বলতেছিলাম যে আমার সি এর অফসেট ছিল 44, এই সি এর অফসেট ছিল 44, সি এর পরে যদি কেউ আসে সেটার অফসেট হচ্ছে 48, এবং আমি দেখতেছি আমার ক্যালকুলেশন অনুসারে সেটাই কিন্তু আমার উইথের সমান, তাই না? যে অফসেটের আপডেটেড ভ্যালুটা এই সিকে পড়ার পর অফসেটের ভ্যালু যেটা আপডেট হবে সেটাই কিন্তু আমার উইথের সমান, এই রেকর্ডের যেটা উইথ এটা সমান। কেন এটা সমান হচ্ছে? কারণ হচ্ছে দেখেন রেকর্ড যখন শুরু হচ্ছে তখনই তো আমরা অফসেটের ভ্যালু 0 করে দিয়েছিলাম, তাহলে অফসেটের ভ্যালু 0 করে দিচ্ছিলাম, এরপরে হইলো আমরা এই ভেরিয়েবলটাকে প্রসেস করছি, এই ভেরিয়েবলটাকে প্রসেস করছি, এই ভেরিয়েবলটা প্রসেস করে আমরা অফসেট যেটা পাইছি তাহলে সেটাই কি আমার টোটাল উইথটা হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, দেখবেন যে এটা কিন্তু অলওয়েজ আমার উইথের সমানই হবে, যেহেতু আমরা পুরাটা প্রসেস করার পর আমরা অফসেটের ভ্যালুটা আমরা আপডেট করতেছি, প্রত্যেকবার প্রসেস করার পর আমরা অফসেটের ভ্যালুটা আপডেট করতেছি। তাহলে কি এইটা যখন প্রসেসটা শেষ হবে তাহলে অফসেটের যে ভ্যালুটা দিবে ওইটাই আমাকে টোটাল উইথটা দিচ্ছে। সেজন্য দেখবেন যে আমাদের রেকর্ড টাইপের জিনিসে অফসেটের ভ্যালুটা যেখানে সেট হয়ে আছে ওইটাই কিন্তু আমার ওটার উইথ অলওয়েজ এটা হবে। তাহলে আমরা কিন্তু এটা এই জিনিসটা বলতেই পারি যে একটা রেকর্ড টাইপের ভেরিয়েবলে আমার অফসেটের ভ্যালুটা একটা ডিক্লারেশনের পর অফসেটের ভ্যালুটা যেইখানে থাকবে সেটাই হলো আমার ওই রেকর্ডের উইথ। ঠিক আছে, তাহলে আমাকে রেকর্ডের যখন উইথ বের করতে হবে তখন কিন্তু আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা রেকর্ডের উইথ হইল সবগুলা ডিক্লারেশন যখন আমার পাস হয়ে যাবে তখন আমার তখনকার যেটা অফসেটের ভ্যালু ওইটাই হলো আমার রেকর্ডের উইথ। তাহলে দেখেন আমি এখানে আমার যে কনটেক্সট ফ্রি গ্রামারটা ছিল এইখানে আমি রেকর্ড টাইপটা এখন নতুন করে অ্যাড করলাম। আমরা চাই যে এটার উইথটা আগে বের করতে, তাহলে আমি মাত্রই বললাম যে উইথটা কিভাবে আমাদের হবে, যে এই ডিক্লারেশনটার পর ডিক্লারেশন পুরাটা পার্স করার পর আমার যে অফসেটের ভ্যালুটা সেটাই কিন্তু আমার হবে এই টি এর উইথ, তাই না? এখানে এই পুরা ডিক্লারেশনটা পাস করার পর যেটা আসবে সেটাই হবে আমার উইথ। তাহলে দেখেন আমরা যখন রেকর্ডের ভিতরে ঢুকতেছি, এই যে কার্লি ব্রেসটার পর ঢুকতেছি, তখন কিন্তু আমাদের আগে অফসেটের ভ্যালু 0 সেট করতে হবে। এখানে আমাদের আগে অফসেটের ভ্যালু তাহলে 0 সেট করতে হবে। তাহলে আমরা আগে যেটা করব, এইখানে একটা রুল লিখব, আমি একটা অন্য কালার দিয়ে লিখি, সেখানে হলো অফসেটের ভ্যালু 0। ঠিক আছে, অর্থাৎ রেকর্ডে যখন ঢুকবে ডি এর আগে, তার মানে দেখেন তাহলে এই সিমেন্টিক অ্যাকশনটা কখন এক্সিকিউট হবে, সে হলো কার্লি ব্রেস পড়ার পর ডিক্লারেশনের আগে, যে এই পোর্শনটা ছিল কিন্তু আমার ডিক্লারেশন, এটা ছিল আমার ডিক্লারেশন নোট। তাহলে ঢুকার আগে আমাকে এখানে কত হবে, এখানে আমার হবে হলো অফসেটের ভ্যালু 0, অর্থাৎ শুরুতে আমার অফসেটের ভ্যালু 0 হবে। দেন ডিক্লারেশন পার করলো, মনে করেন যে এই যে প্যারেনথিসিসটা সব পড়লো, বাট P1 এর আগে, এইটার আগে আমরা কিন্তু সেট করতে পারি। ঠিক আছে, আবার আপনি চাইলে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের পর আর P1 এর মাঝখানে রুল লেখা যায়, তাহলে এখানে আমরা সিমেন্টিক অ্যাকশন আকারে কি অফসেট উইথটাকে আপডেট করে দিতে পারি। অর্থাৎ আমি যেটা বলতেছি দেখেন এইখানে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা পড়ার পর আমরা যেটা করতে পারি, এই টি এর উইথটাকে কিন্তু এখন আমরা আপডেট করতে পারি, টি এর যেটা ফাইনাল উইথ। অর্থাৎ এই পুরো জিনিসটা যখন টিতে রিডিউস হবে তখন আমার তো টি এর ফাইনাল উইথটা লাগবে, রাইট? তাহলে আমরা টি এর ফাইনাল উইথটা আমাদের বলতে হবে। তাহলে টি এর ফাইনাল উইথটা কত হবে, এই যে ডিটা পুরাটা পার্স করার পর আমার যেটা অফসেটের ভ্যালু, রাইট? তাহলে ডিটা যখন পার্স হবে তখন কিন্তু অফসেটের ভ্যালু আপডেট হবে। কীভাবে আপডেট হবে ওইটা কিন্তু আমি এই যে এইখানে সেটা দেখাইছি, যে কীভাবে আপডেট হবে সেটা কিন্তু এই যে ডি থেকে যেহেতু আবার আমরা এখানে এক্সপ্যান্ড করতে পারবো তখন কিন্তু আমার অফসেটের ভ্যালুটা এইভাবে আপডেট হইতে থাকবে। আমরা যখন একটা অ্যানোটেড পার্টসি দেখবো তখন মোর ক্লিয়ার হবে, আপাতত একটা আইডিয়া পাইলেই হবে। দেখেন এখানে যেহেতু ডি আছে, এরপরে কি ডিকে আবার এক্সপ্যান্ড করে টিআইডি সেমিক্লোন লিখতে পারি। দেন টিআইডি সেমিক্লোন যখন পার্স হবে এরপর কিন্তু আমাকে এই সিমেট্রিক রিয়াকশনটা এক্সিকিউট হবে। তাহলে বুঝতে পারছেন অফসেটের ভ্যালুটাও কিন্তু আমার চেঞ্জ হবে। তাহলে ওই সময় চেঞ্জ হয়ে যেটা অফসেটের ভ্যালু থাকবে সেটাই হলো আমার টি এর উইথ। ঠিক আছে, আর এটাকে আমরা লাস্টে কেন লিখবো, এটাকে আমরা লাস্টে লিখতেছি এই জন্য, দেখেন যে আমার যখন এই যে এইটা রিডিউস হচ্ছে, পুরা জিনিসটা রিডিউস হচ্ছে টিতে, ওই সময় আমরা এটার যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট আকারে আমরা উইথটাকে লিখতেছি পুরা জিনিসটা। তাহলে আশা করি এইটুকু অংশ বুঝতে পারছেন। এখন দেখেন এখানে কিছু জিনিস বাকি আছে। প্রথম যে জিনিসটা বাকি আছে, আমি যদি বললাম যে এখন একটা রেকর্ড যখন তৈরি হয় এই কার্লি ব্রেসের পর কিন্তু একটা নতুন সিম্বল টেবিল ক্রিয়েট করতে হয়, রাইট? তাহলে আমাকে কিন্তু ওইটার কোডও লিখতে হবে, যে নতুন সিম্বল টেবিল ক্রিয়েট করার কোড কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, এরপর একটা জিনিস দেখেন, আমার এখানে অফসেট কিন্তু দুইভাবে অফসেট আছে। একটা অফসেট হচ্ছে আমার এই যে বাইরের স্কোপের জন্য অফসেট, এইটুকুর জন্য একটা অফসেট আছে যেটা হলো আমার 0448। আরেকটা অফসেট কিন্তু আমার আছে রেকর্ডের ভিতরে ইন্টারনাল, তাই না? দুইটা ডিফাইন অফসেট কিন্তু। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখানে যে টেকনিকটা ইউজ করব, যে এইখানে তো আমাদের একটা অফসেট আছে, অবশ্যই এইখানে তো অবশ্যই আমাদের একটা অফসেট ভ্যালু থাকবে এই স্কোপের আন্ডারে। যখন আমরা একটা নতুন রেকর্ড ঢুকবো, একটা নতুন সিম্বল টেবিলে ঢুকবো, আমরা প্রিভিয়াস অফসেটটাকে সামহাউ সেভ করে রাখবো। কারণ দেখেন
কেন লাগবে প্রিভিয়াস অফসেটটা? প্রিভিয়াস অফসেট এই জন্য লাগবে যে এক সময় না এক সময় সে তো রেকর্ড থেকে বের হবে। তাহলে রেকর্ড থেকে যখন সে বের হবে তখন আমার কাছে যে P1, এই P1-এর অফসেটটা বের করার জন্য আমার কোন অফসেটের দরকার? এই P1-এর অফসেটটা কিন্তু আসতেছে আমার এই যে আগেকার স্কোপের অফসেট থেকে, নট ভিতরের অফসেট, তাই না? কারণ P1টা তো আছে আমার এই স্কোপের আন্ডারে। তাহলে এই স্কোপের অফসেটের হেল্প লাগবে আমার P1-এর অফসেটটা বের করার জন্য, ঠিক আছে? সিমিলারলি এই সি এর অফসেট বের করার জন্য আমার কোন অফসেটটা দরকার? এটা হলো আমার এই যে আউটার যে স্কোপটা সেটার দরকার, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি চিন্তা করেন এখন ভিতরের যে অফসেটটা আছে, ভিতরের যে ভেরিয়েবল বিটা আছে, এই বি এর অফসেট বের করার জন্য কার অফসেট দরকার? এটা কিন্তু আমার ইন্টারনাল যে অফসেট, অর্থাৎ এই স্কোপের যে অফসেট তাকে দরকার, রাইট? এই স্কোপের ভিতরের যে অফসেট তাকে দরকার। কারণ কি, আমরা তো এটাকে তো চিন্তা করতেছি এটার ভিতর থেকে রিলেটিভ পজিশন। তাহলে তখন কিন্তু আমাকে বাইরের অফসেট নিলে হবে না, তখন আমাকে দেখতে হবে এই এর অফসেট কত, দেন এটার উইথ কত, সেই দুটো যদি যোগ করি সেটা হলো আমার বি এর অফসেট। তাহলে এইখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমার স্কোপ অনুযায়ী আমার কিন্তু অফসেটগুলো আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে যখন সে একটা স্কোপ থেকে অন্য স্কোপে যাবে, আমার কাজ কি? প্রিভিয়াস অফসেটটাকে সেভ করে রাখা, দেন সিম্বল টেবিলও যেহেতু নতুন ক্রিয়েট হবে, প্রিভিয়াস সিম্বল টেবিলকেও সেভ করে রাখা, দেন সেই ভিতরে ঢুকে সে এগুলা তার মতো কাজ করবে, সিম্বল টেবিলে পুশ করবে, নতুন সিম্বল টেবিলে পুশ করবে, অফসেট আপডেট হবে, সেগুলো করা। বাট যখন সে আবার এই কালি ব্রেস পরে বের হয়ে যাবে, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো আগেকার অফসেটটাকে রিস্টোর করা, অর্থাৎ আগের স্কোপের যে অফসেট সেটাকে সে রিস্টোর করবে। সাথে সাথে আমার আগের সিম্বল টেবিলকেও রিস্টোর করতে হবে, যেহেতু আমি এখন আগের স্কোপে চলে আসছি, সেটাকেও আমাকে রিস্টোর করতে হবে। তাহলে আমাকে দেখেন, যখন একটা রেকর্ড টাইপের ডিক্লারেশন হবে, আমাকে এই কাজগুলোও কিন্তু করতে হবে। যে শুধুমাত্র অফসেট ক্যালকুলেশন করলেই হবে না, বা উইথ ক্যালকুলেশন করলেই কিন্তু আমার হবে না, সাথে সাথে সিম্বল টেবিলের কাজগুলোও আমাকে করতে হবে, ঠিক আছে? এখন আমরা ওই কাজটাই দেখবো যে কীভাবে আমরা এখানে সিম্বল টেবিলের কাজগুলো করব। তাহলে আমি এখন ওই কাজটাই করি। তো আমরা এখানে দেখেন কোনো জিনিস সেভ করার জন্য, প্রিভিয়াস স্টেটগুলো সেভ করার জন্য আমরা স্ট্যাকের হেল্প নিব। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা জিনিস সেভ করতে হবে, একটা হলো প্রিভিয়াস সিম্বল টেবিল মানে স্কোপ টেবিলটা, আরেকটা হচ্ছে অফসেট। তাহলে আমাকে বুঝতে পারতেছেন এখানে দুইটা স্ট্যাকের হেল্প নিতে হবে। একটা স্ট্যাকের মধ্যে সেভ করব হইলো আমাদের সিম্বল টেবিলটা, আরেকটা স্ট্যাকের মধ্যে আমরা সেভ করব আমাদের অফসেটটা, ঠিক আছে? তো যখন আমাদের এটাকে সেভ করার দরকার হবে আমরা স্ট্যাক ইউজ করব, আর যখন আমাদের ওই ভ্যালুগুলো আবার দরকার হবে তখন আমরা কি জাস্ট সিম্পলি স্ট্যাক থেকে পপ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের মেইন আইডিয়াটা এটাই যে আমরা স্ট্যাক ইউজ করে এই কাজটা করব, সেভ করার কাজটা। তাহলে আমি যেটা করি একদম দেখেন, তাহলে সবার প্রথমে রেকর্ড থেকে যখন সে কালি বেসটা পড়ার পর যখন সে ঢুকলো, সবার আগে সে কী করবে? সবার আগে তার কাজ হলো প্রিভিয়াস যে ইয়াগুলো আছে সেগুলোকে সেভ করে রাখা। তাহলে আমি একটা ইনভায়রনমেন্ট ইএনভি নামের আমি একটা স্ট্যাক ডিফাইন করলাম, এইটার মধ্যে আমি সবার আগে পুশ করলাম প্রিভিয়াস যে সিম্বল টেবিল সেটাকে। তাহলে আমি বলছিলাম যে টপ যেটা সেটা বেসিক্যালি আমার সিম্বল টেবিল রিপ্রেজেন্টটা করতেছিল, তাহলে প্রিভিয়াস সিম্বলটাকে আমি পুশ করে দিলাম, ঠিক আছে? আবার আমাকে কিন্তু অফসেটটাকেও পুশ করতে হবে, প্রিভিয়াস যে অফসেটটা সেটাকেও আমাকে পুশ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেটাকেও পুশ করে দিই। তাহলে স্ট্যাক আমরা একটা ডিফারেন্ট একটা স্ট্যাক নিলাম, যেটার নাম দিচ্ছি আমি স্ট্যাকই। আমি জাস্ট বইয়ের নামগুলোর সাথে মিলানোর জন্য এইভাবে দিচ্ছি, ঠিক আছে? এখানে অন্য নাম দিলেও কোনো সমস্যা নেই। স্ট্যাক ডট পুশ, এখানে আমি অফসেটটাকেও সেভ করে রাখলাম, অর্থাৎ অফসেটটাকে আমি পুশ করে রাখলাম। তাহলে দেখেন প্রিভিয়াস জিনিসগুলো কিন্তু আমার পুশ হয়ে গেছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো নতুন জিনিস মানে নতুন ইয়াগুলোকে ইনিশিয়ালাইজ করা, রাইট? নতুন যেগুলো আসবে, নতুন যেটা সিম্বল টেবিল সেটাকে ইনিশিয়ালাইজ করা, দেন অফসেটের ভ্যালুটাকে 0 করা। তাহলে আচ্ছা, এখানে আমি একটু নিচে লিখছি, যেমন এখানে এগুলার পর হলো আমার ডিটা আসবে, ঠিক আছে? পাশাপাশি বেসিক্যালি পাশাপাশি লিখতে হবে, বাট যেহেতু জায়গার সমস্যা সেজন্য আমি এটাকে নিচে লিখছি। আচ্ছা, তাহলে দেখেন প্রিভিয়াসগুলোকে আমি পুশ করলাম বা সেভ করলাম। এখন আমার কাজ হলো নতুন যে সিম্বল টেবিল সেটাকে ডিফাইন করা। তাহলে আমি এরকম একটা সিনট্যাক্স লিখলাম, এটা মানে কি নতুন সিম্বল টেবিল ডিফাইন হলো, এই টপের মধ্যে নতুন একটা সিম্বল টেবিল ডিফাইন হলো, ঠিক আছে? আবার সিমিলারলি আমাকে কী করতে হবে? অফসেটের ভ্যালুটা 0 করতে হবে, তাই না? যেহেতু আমি রেকর্ডের মধ্যে ঢুকছি সেজন্য অফসেটের ভ্যালুটা 0 করতে হবে। তাহলে দেখেন এই যে ডিক্লারেশনের আগে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। ডিক্লারেশন মানে কোন পোর্শনটা? ডিক্লারেশন মানে হলো রেকর্ডের এই পোর্শনটা হলো আমার ডিক্লারেশন, এই পোর্শন অফ ডিক্লারেশন। তাহলে দেখেন আমার এই যে কার্লি ব্রেস পড়ার পর এই ডিক্লারেশনটা পাওয়ার আগে, অর্থাৎ এই বক্সে যাওয়ার আগে আমার এই কাজগুলো হবে। প্রিভিয়াস সিম্বল টেবিলটা সেভ হবে বা পুশ হবে,
প্রিভিয়াস অফসেট অর্থাৎ ওই স্কোপের যেটা অফসেট সেটা পুশ হবে। দেন আমরা নতুন একটা সিম্বল টেবিল ক্রিয়েট করব ফর দিস ডিক্লারেশন অ্যান্ড নতুন যেহেতু আমরা স্কোপে আসছি সেজন্য আমরা অফসেটকে 0 করে দিব। ঠিক আছে, দেন দেখেন দেন হলো আমার এই ডিটা পার্টস হবে। ডিটা পার্টস হওয়া মানে কি, অর্থাৎ এই যে এই জিনিসগুলো আমার মানে এই জিনিসগুলো করসপন্ডিং যে ইয়াগুলো আমরা লিখে রাখছিলাম এই যে ডি থেকে, ওই জিনিসগুলো পার্টস হবে। এবং পার্টস হওয়ার সময় কিন্তু দেখেন ওখানে যেহেতু আমরা সিমেন্টিক অ্যাকশন আকারে অফসেট লিখছি, তাহলে এখানেও কিন্তু অফসেটের ভ্যালুটা চেঞ্জ হবে। এখন এখানে কোন অফসেটের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আমার এই ডিতে এটা কিন্তু আমার রেকর্ডের মধ্যে যে অফসেটের ভ্যালু যেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আমার চেঞ্জ হবে। আচ্ছা, এখন দেখেন পরবর্তীতে যেটা হবে আমার কি, এই ডিক্লারেশনের পর আমার এই কার্লি ব্রেসটা পাইলো, রাইট কার্লি ব্রেসটা পাইলো। এখন রাইট কার্লি ব্রেসটা পাওয়ার পর এই P1 এর আগে রাইট কার্লি ব্রেসটা পাওয়ার পর এখন কি, এখন আমার হলো ওই সিম্বল টেবিলটা কিন্তু শেষ, এই রেকর্ডের ভিতরের যেটা স্কোপ সেটা কিন্তু শেষ। তাহলে আমাকে প্রিভিয়াস স্কোপটাকে এখন রিস্টোর করতে হবে, আবার প্রিভিয়াস অফসেটটাকে রিস্টোর করতে হবে, অর্থাৎ এই যে স্কোপটা আছে এই স্কোপের আমার অফসেটটাকেও রিস্টোর করতে হবে। তাহলে আমরা দেখেন এইখানে যে জিনিসগুলো সেভ করছিলাম ওগুলোকে এখন আমরা পপ করে আনবো, আগে পুশ করেছিলাম এখন আমরা পপ করে আনবো। তাহলে আমরা দেখেন যেটা লিখবো টপ ইকুয়াল টু এনভায়রনমেন্ট ডট পপ। তাহলে যেটা হলো আমার প্রিভিয়াস যেটা সিম্বল টেবিল সেটা আমার রিস্টোর হয়ে গেল। আচ্ছা, দেন আমাকে কি অফসেটটাকে রিস্টোর করতে হবে, তাহলে অফসেট ইকুয়াল টু স্ট্যাক ডট পপ, তাই না? তাহলে আমাদের দেখেন অফসেটটাও রিস্টোর হয়ে গেল। আচ্ছা, আর কি করব, আর হলো যে আমরা উইথটাকে ঠিক করতেছিলাম, রাইট, এই টি এর উইথ। আচ্ছা দেখেন অফসেটটাকে রিস্টোর করার আগে আমাকে কিন্তু উইথটাকে সেট করতে হবে টি এর উইথটাকে, কারণ কি আমার এই টি এর উইথটা ডিপেন্ড করতেছিল কিন্তু রেকর্ডের জন্য আমার ভিতরের অফসেটের যে ভ্যালুটা ছিল, রাইট। যেমন এইখানকার আমার এই যে বিকে পার্স করার পর যেটা অফসেটের ভ্যালু, যেই অফসেটের ভ্যালু সেটা দিয়ে কিন্তু আমার রেকর্ডের উইথটা ডিটারমাইন হচ্ছিল। আমি যেটা বলছিলাম যে রেকর্ডের উইথ ইকুয়াল টু যে অফসেট, এই অফসেটটা ছিল আমার ভিতরের অফসেটটা। তাহলে আমাকে প্রিভিয়াস অফসেটটা রিস্টোর করার আগে, এইটা করার আগে আমাকে কিন্তু এইটা করতে হবে, টি ডট উইথ ইকুয়াল টু অফসেট। তাহলে দেখেন এইখানকার অফসেটটা মানে কোনটা, এইখানকার অফসেটটা মানে আমার ভিতরের যে অফসেটটা যেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে ডিকে পার্স করছি সেই অফসেটটা। আচ্ছা, এখন এইটার পরে আমি হইলাম এখন প্রিভিয়াস অফসেটে ব্যাক করতে পারি, এখন তো আমার আর কিছু দরকার নেই। তাহলে এখন আমি লিখতেছি যে অফসেট ইকুয়াল টু স্ট্যাক ডট পপ। তাহলে দেখেন এখন এই যে এই লাইনের পর আমার এখন অফসেটের মধ্যে কে থাকবে, এখন কিন্তু অফসেটের মধ্যে থাকবে আমার প্রিভিয়াস যে অফসেটটা অর্থাৎ আগের স্কোপের যে অফসেটটা সেটা এখন আমার এটার মধ্যে থাকবে। আপনারা যদি আপনাদের বইয়ে যদি দেখেন আপনাদের ওই কাজটাই কিন্তু করা হয়েছে। এই যে এখানে আপনার শুরুতে করার সময় আমার এই কাজগুলো করা হয়েছে, যখন আমরা রেকর্ডের মধ্যে ঢুকতেছি তখন আমরা এই কাজগুলো করতেছি, আর যখন বের হচ্ছি তখন আমরা এই যে এই লাইনগুলো লিখলাম। আগে ওই অফসেট থেকে উইথটাকে সেট করে নিলাম, এরপরে এটা করলাম, বাট এইটা আগে পরে করলে সমস্যা নেই, ঠিক আছে, এইটা আগে পরে করলে সমস্যা নেই। আর এই জাস্ট এটা মনে রাখতে হবে উইথের পরে যেন আমরা এটাকে পপ করি, এই অফসেটটাকে যেন আমরা উইথের পরে পপ করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এটা অবভিয়াস যে আমার এই প্রশ্নটা বাদ পড়ছে যে আমার টি এর টাইপটাকেও তো এখানে বলতে হবে, রাইট। এখানে যেহেতু টিতে রিডিউস হচ্ছে, টি এর টাইপটা কী হবে, রেকর্ড টাইপ, রাইট। তাহলে আমার কনভেনশন অনুসারে যেটা হলো টি এর যেটা টাইপ সেটা হবে রেকর্ড টাইপ। তাহলে বইয়ে এই রেকর্ড টাইপটাকে বলছিল এইভাবে, রেকর্ড টপ, অর্থাৎ এটা দিয়ে সে জাস্ট বুঝাইছে যে এইটা হলো আমার একটা, এই টি এর টাইপটা হলো একটা রেকর্ড টাইপ, অর্থাৎ যদি কখনো এইখান থেকে জিনিসটা রিডিউস হয় টিতে তাহলে সেই টিতে টাইপটা হবে আমার রেকর্ড টাইপ, সেটা বোঝানোর জন্য বইতে এই রেকর্ড টপ এই কথাটা ইউজ করছে। টপ বেসিক্যালি হলো আমার ওই যে সিম্বল টেবিলের পয়েন্টার, এটা জাস্ট একটা নোটেশন আর কিছু না। আশা করি আমাদের মোটামুটি এই জিনিসটা আমি বুঝাইতে পারছি যে এখানে কিভাবে আমাদের এই যে সিমেন্টিক অ্যাকশনগুলো সেটা লেখা হয়েছে। আর এটা যদি বুঝে থাকেন আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে এইটার করসপন্ডিং একটা অ্যানোটেটেড পার্টস ট্রি আঁকতে হয়, তখন এই জিনিসগুলো আরও একটু ভালো মতো বুঝতে পারবেন যে কীভাবে আমাদের এই যে জিনিসগুলো সেভ হচ্ছে, কীভাবে আমাদের রিস্টোর হচ্ছে, প্রিভিয়াস জিনিসগুলো নতুন জিনিসগুলো কীভাবে আসতেছে, তখন জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে।